আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। সারা দেশে একযোগে শুরু হচ্ছে 2025 সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমানের পরীক্ষা। সকাল 10টায় বাংলা প্রথম পত্রের পরীক্ষার মাধ্যমে শুরু হবে এই পরীক্ষা, যা চলবে 10 আগস্ট পর্যন্ত। এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে মোট 12,51,111 জন শিক্ষার্থী। এর মধ্যে সাধারণ 9টি শিক্ষা বোর্ডের অধীনে রয়েছেন 10,55,000-এর বেশি পরীক্ষার্থী। মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার্থী 86,000-এর বেশি এবং কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষার্থীর সংখ্যা 1,09,000-এর বেশি। এবছর দেশের 2,797টি কেন্দ্রে এসব পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এদিকে সকাল 10:40 ভাষানটেক সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শন করবেন শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার। এরপর তিনি সরকারি বাংলা কলেজ কেন্দ্রও পরিদর্শন করবেন। চট্টগ্রাম মহানগরীর এইচএসসি পরীক্ষার কেন্দ্র থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, কেন্দ্রীয় পরীক্ষার্থীরা পৌঁছেছে কিনা বিস্তারিত জানাবেন। যেমনটি বলেছেন, আজ থেকে শুরু হয়েছে এইচএসসি এবং সমমানের পরীক্ষা। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে 360টি কলেজের 115টি পরীক্ষা কেন্দ্রে 1,02,869 জন শিক্ষার্থী এবার অংশগ্রহণ করতেন এবং ইতিমধ্যে শিক্ষার্থীরা কিন্তু অনেকেই চলে এসেছেন। কিছু কিছু শিক্ষার্থী কিন্তু আসতেছে। আমরা তাদের অভিভাবকের সাথে কথা বললাম, তারা জানালো আসলে প্রথম দিন রাস্তায় কিন্তু গাড়ি ঘোড়া পাওয়া একটু কষ্টসাধ্য হইতে, এই জন্য তাদের একটু দেরি হচ্ছে এবং বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু আসলে চলে এসেছেন। বাইরে কিন্তু অপেক্ষমান রয়েছেন তাদের অভিভাবকরা এবং তাদের অভিভাবকরা বলছেন পর্যাপ্ত পরিমাণে শিক্ষার্থীদের প্রিপারেশন হয়েছে এবং কোনো ধরনের সমস্যা হয়নি। এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে 40টি ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে, 30টি হচ্ছে সাধারণ টিম এবং 10টি হচ্ছে স্পেশাল ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। এবং পরীক্ষা প্রশ্নপত্র রোধে শিক্ষা বোর্ডের পক্ষ থেকে কিন্তু বেশ নজরদারি রেখেছেন এবং যাতে কোনোভাবেই আসলে ধরেন এই প্রশ্নপত্র গুজব এগুলিতে শিক্ষার্থীদেরকে কান দেওয়া থেকে বিরত থাকতে বলতেন এবং প্রশ্নপত্র গুজব সৃষ্টিকারীদের সাথে সাথে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর নিকট সমাপনে সহায়তা করার জন্য কিন্তু অনুরোধ জানিয়েছেন। শিক্ষার্থীরা শুধুমাত্র স্বচ্ছ ফাইল, বোর্ড, অনুমোদিত ক্যালকুলেটর, অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, কলম, পেন্সিল ইত্যাদি নিয়ে যেতে বলা হয়েছে। কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস কিন্তু সাথে করে নিতে পারবে না। এবং একই সাথে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে যে সমস্ত কেন্দ্রে পরীক্ষা হচ্ছে সেই সমস্ত কেন্দ্রে 200 গজের মধ্যে 144 দ্বারা জারি করেছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু আসলে সজাগ দৃষ্টি রেখেছেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং একটা বিশেষ বিষয় হচ্ছে সেক্ষেত্রে ট্রাফিক পুলিশ কিন্তু আসলে যথেষ্ট কাজ করছেন। আমরা কিছুক্ষণ আগে থেকে দেখলাম রাস্তায় যে যানজট তৈরি হয়েছিল সেই যানজটে কিন্তু ট্রাফিক পুলিশ কিন্তু কাজ করছেন এবং শিক্ষার্থীরা কিন্তু আসলে খুব উৎফুল্ল মনে কিন্তু পরীক্ষা দিতে এসেছেন এবং তারা জানিয়েছেন তারা কিন্তু আসলে খুবই খুশি এবং তাদের পর্যাপ্ত পরিমাণে প্রিপারেশন হয়েছে। এবং একই সাথে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের থেকে কিন্তু খুব কড়াকড়ি আরোপ করা হয়েছে যাতে কোনোভাবেই প্রশ্নপত্র ফাঁস না হয় সেই বিষয়টি তারা কিন্তু নজরদারিতে রেখেছেন। এবং যেই 360টি কলেজ থেকে শিক্ষার্থী পরীক্ষা দিতেন তারা কিন্তু সবাই প্রত্যেকে খুশি। আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে এইবার কলেজের সংখ্যা বাড়লেও কিন্তু গতবার ছিল 287টি এবং এই বছর 9,000 শিক্ষার্থী গতবারের তুলনায় কম পরীক্ষা দিচ্ছেন বলে জানিয়েছেন শিক্ষা বোর্ড থেকে। সিনথিয়া, এই ছিল এইচএসসি পরীক্ষা নিয়ে আমার কাছে এই মুহূর্তে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ। দেশে প্রতিদিন প্রায় 20 কোটি টাকার মাদক বিক্রি হচ্ছে বছরে, যার পরিমাণ দাঁড়ায় 7,300 কোটি টাকা। আর বাংলাদেশ থেকে মাদকের কারণে প্রতি বছর পাচার হচ্ছে $481 মিলিয়ন বা প্রায় 5,147 কোটি টাকা। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থার একটি প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। এমন বাস্তবতায় আজ পালিত হচ্ছে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস। মেহেদী হাসান সুজনের ক্যামেরায় দীপ্তচন্দ্র পালের ধারাবাহিকের আজ দ্বিতীয় পর্ব। বাংলাদেশ মাদক উৎপাদনকারী দেশ না হলেও আন্তর্জাতিক মাদকের নিরাপদ রুট হিসেবে ব্যবহৃত হয়। ভৌগোলিক অবস্থানের কারণে মাফিয়ারা বাংলাদেশকেই মাদকের রুট হিসেবে বেছে নিয়েছে। আর সাম্প্রতিককালে বাংলাদেশকেই মাদকের বড় বাজার হিসেবে দেখছে আন্তর্জাতিক মাদক মাফিয়া চক্র।
বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে যেমন মাদক আসছে, তেমনি কয়েকটি দেশ ঘুরে বাংলাদেশ হয়ে ইউরোপ ও উত্তর আমেরিকা সহ বিভিন্ন দেশে পাচার হচ্ছে হেরোইন ও কোকেন। এ মাদকের অধিকাংশ চালান ঢুকছে আফ্রিকা ও নাইজেরিয়ার নাগরিকদের মাধ্যমে, ইয়াবা আসছে মিয়ানমারের পাচারকারীদের মাধ্যমে, ফেন্সিডিল ও গাঁজা আসছে ভারতের মাধ্যমে। মাদকের সহজলভ্যতার কারণে দেশে মাদকের ছোবলে পড়েছে যুব সমাজ। গবেষণায় উঠে এসেছে দেশের যুবকদের মধ্যে 3% মাদকের সঙ্গে জড়িত। সেন্সাস করা হয় নাই যে আমরা বলতে পারবো না যে কতগুলো মানুষ এটা নাই। আমরা যেটা করেছি সার্ভে বা জরিপ করেছি। সার্ভে একটা জরিপ নির্দিষ্ট জনগোষ্ঠীর উপরে করার কারণে আমরা যেটা দেখেছি 18 বছরের উপরে আপনার 3%-এর মতো মানুষ 3 মাসের মধ্যে কখনো না কখনো ড্রাগ নিয়ে থাকে। 18 বছরের উপর 3% অনেক বেশি পরিমাণ। মাদকের ভয়াল থাবা থেকে বাঁচতে বর্ডার সহ সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনীদের সমন্বিতভাবে কাজ করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। আইন প্রয়োগকারী সংস্থা যখন এই থাইল্যান্ড মায়ানমারের এই বর্ডারে তারা যখন সক্রিয় হয়, তখন কিন্তু তারা মায়ানমার থেকে ইন্ডিয়া হয়ে ইন্ডিয়ার মধ্য দিয়ে বাংলাদেশে আসে। এই জন্যে রুট তারা পরিবর্তিত হয়। আপডেটেড টেকনোলজি দরকার। 2 হচ্ছে যে মেশিনারিজ দরকার এইগুলোকে আইডেন্টিফাই করার জন্য। আর আমাদের যেহেতু চারিপাশে বর্ডার, 3 পাশে হচ্ছে যে ভারত, 1 পাশে মায়ানমার আর আছে, আমাদের আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে বর্ডারে জিরো টলারেন্স দেখাতে হবে। মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আন্তর্জাতিক দিবসে মাদক নির্মূলে মাদকদ্রব্য অধিদপ্তরের পরিকল্পনা কি তা জানতে বারবার যোগাযোগ করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। দীপ্ত চন্দ্র পাল, RTV, ঢাকা। সারা দেশে একযোগে শুরু হচ্ছে 2025 সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমানের পরীক্ষা। দর্শক, এ বিষয়ে জানাতে রাজধানী তেজগাঁও কলেজ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাকারিয়া খান। জাকারিয়া, পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। শিক্ষার্থীরা সময় মতো পৌঁছাতে পেরেছে কিনা? হ্যাঁ সিনথিয়া, আমি এই মুহূর্তে আছি রাজধানী তেজগাঁও কলেজে এবং আপনি জানেন যে আজকে থেকে আসলে সারা দেশব্যাপী শুরু হচ্ছে HSC পরীক্ষা 2025 এবং আজকে বাংলা প্রথম পত্রের লিখিত পরীক্ষা দিয়ে এই পরীক্ষা শুরু হয়েছে এবং এবারে কিন্তু 2025 সালের এই HSC পরীক্ষায় অংশ নিচ্ছে প্রায় 12,51,111 জন শিক্ষার্থী, যার মধ্যে 9টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে এইসব পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করছেন। এবং যেটি বলছিলেন পরীক্ষার্থীরা সময় মতন পৌঁছাতে পারছে কিনা, আমরা কিন্তু তেজগাঁও কলেজে এসে যেটি দেখলাম যে তারা 9:30-এর মধ্যে হলগুলোতে প্রবেশ করেছে এবং তারা খুব অনেকটা নির্বিঘ্নেই এখানে হলে পৌঁছাতে পেরেছেন। এবং একটা বিষয় যেটি আমরা খেয়াল করেছি যে এবার যেহেতু করোনা ভাইরাস এবং ডেঙ্গুর প্রকোপ বাড়ছে সারা দেশে, তাই স্বাস্থ্য অধিদপ্তর থেকে কিন্তু এবার পরীক্ষার্থীদের জন্য স্বাস্থ্যবিধি মানার একটা নির্দেশনা ছিল এবং সেই নির্দেশনা অনেককেই মানতে দেখা যায়। অনেকেই কিন্তু মাস্ক পরে পরীক্ষা হলে প্রবেশ করছেন এবং যথাযথ দূরত্ব বজায় রেখে কিন্তু তারা প্রবেশ করছেন এবং তাদের দূরত্বগুলো বজায় রাখছেন একে অপরের থেকে। তো এই জিনিসটা এবার নতুন একটা বিষয় যোগ হয়েছে পরীক্ষার্থীদের জন্য। এবং আরেকটা বিষয় যেটি বলছিলেন যে পরীক্ষার্থীরা তারা কি মনে করছেন, তারা যেটি বলছিলেন যে কিছুটা শুরুতে পরীক্ষা কেন্দ্রে আসতে বেগ পেতে হয়েছে জ্যামের কারণে, ট্রাফিক জ্যামের কারণে, এছাড়া কিন্তু আর কোনো সমস্যা তাদের ফেস করতে হয়নি। তো আসলে রাজধানী তেজগাঁও কলেজ থেকে আমার কাছে আসলে HSC পরীক্ষা এবং তার সমমানের পরীক্ষার্থীদের অবস্থার সর্বশেষ ছিল। সিনথিয়া, ধন্যবাদ। ক্রমেই বাড়ছে ডেঙ্গু ও করোনা আক্রান্তের সংখ্যা। বুধবার বরিশাল জোনে নতুন করে 116 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। সব মিলিয়ে এই বিভাগে মৃত্যু হয়েছে 9 জনের, যাদের মধ্যে 6 জনই বরগুনার। একদিনে জেলায় ডেঙ্গু পজিটিভ হয়েছে 65 জনের। এদিকে চট্টগ্রামে একদিনে 9 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। নগরীর 15টি হাসপাতালে 179 জনের নমুনা পরীক্ষায় 9 জনের শরীরে নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়। করোনা বাড়ছে দিনাজপুর সহ দেশের বিভিন্ন জেলায়। ডেঙ্গু পরিস্থিতি জানাতে রাজশাহী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। মোস্তাফিজ, ডেঙ্গু নিয়ন্ত্রণে কোনো উদ্যোগ আছে কিনা জানাবেন? জরুরি বিভাগের সামনে অ্যাম্বুলেন্স, কার, জিপ, মাইক্রোবাস, মোটরসাইকেল, অটোরিকশা
মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে সেটি হচ্ছে যে এই যে চলতি মৌসুম চলছে সেখানে ৭৫ জন এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে, যেখানে ৬৯ জন কিন্তু ৬৯ জন কিন্তু আসলে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন। এছাড়াও এখন যদি হাসপাতালের কথা বলি, এখন ৫ জন কিন্তু চিকিৎসা সেবা নিচ্ছেন। এছাড়াও আর যদি বলি যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যে ডেঙ্গু ডেডিকেটেড ওয়ার্ড রয়েছে, সেই ডেডিকেটেড ওয়ার্ডে কিন্তু চিকিৎসক যারা রয়েছেন তারা কিন্তু আসলে পর্যাপ্ত পরিমাণে চিকিৎসা যে সেবা সেটি তারা আসলে দিয়ে যাচ্ছেন। এবং চলছে এই কারণে কিন্তু ডেঙ্গু আক্রান্ত হার সেটা কিন্তু আরো বাড়তে পারে। তারা বলছেন যে ধন্যবাদ। চলতি বছর ইরিও বোরো ধানের ভরা মৌসুমেও অস্থির হয়ে উঠছে চালের বাজার। নওগাঁয় 2 সপ্তাহের ব্যবধানে পাইকারি ও খুচরা মোকামে কেজি প্রতি চালের দাম বেড়েছে 5 থেকে 7 টাকা। এছাড়া দিনাজপুরের হিলিতেও বেড়েছে সব ধরনের চালের দাম। এতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। দাম নিয়ন্ত্রণে বাজার তদারকির দাবি তাদের। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। শস্য ভাণ্ডার খ্যাত উত্তরের জেলা নওগাঁয় ইরি ও বোরো ধানের ভরা মৌসুম চলছে, তবে স্বস্তি নেই চালের বাজারে। পাইকারি বাজারে কেজিতে 3 থেকে 4 টাকা এবং খুচরা পর্যায়ে 5 থেকে 6 টাকা বেড়েছে স্বর্ণা, কাটারিভোগ, জিরাশাইল, সুবর্ণলতা ও ব্রি 58 জাতের চাল। মন প্রতি 100 থেকে 150 টাকা বেড়েছে ধানের দামও। কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে চালকল মালিকরা সিন্ডিকেট করে দাম বাড়িয়েছে বলে অভিযোগ ক্ষুদ্র ব্যবসায়ীদের। ধানগুলো সাতারাদের সুগে তারা স্টক করছে, স্টক করার কারণে এই চালের দামটা বৃদ্ধি। ঈদের পর ধানের দাম বাড়ছে, ঠিক আছে, সেই ধানের চাল তখন তৈরি করে নিত, সেই ধান তো স্টক করে রেখে দিতে। হঠাৎ চালের দাম বাড়ায় ক্ষুব্ধ ক্রেতারা। বাজারের প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি তাদের। চাউলের দাম তুলনামূলক বেশি, গরিব মানুষের বিপদই হয়েছে, এখন দিন যাচ্ছে বাড়তি আছে দামের চালের দাম। অভিযোগ অস্বীকার করে দাম বাড়ার কারণ হিসেবে বৈরী আবহাওয়াকে দুষছেন চালকল মালিকরা। বৃষ্টিজনিত কারণে বেশ কিছু ধানের কোয়ালিটি নষ্ট হয়েছে। এই কোয়ালিটি নষ্ট হবার কারণে ধানের মূল্য 15 দিনের ব্যবধানে, 1 মাসের ব্যবধানে 100 টাকা থেকে 150 টাকা বৃদ্ধি পেয়েছে। এদিকে ভরা মৌসুমে চালের দাম কেজিতে 4 থেকে 5 টাকা বেড়েছে উত্তরের আরেক জেলা দিনাজপুরে। মন প্রতি 300 থেকে 500 টাকা বেড়েছে ধানের দাম। হঠাৎ করে দাম বাড়ায় অস্বস্তিতে নিম্ন আয়ের মানুষ। 50 টাকার চাল 54 টাকা নিচ্ছে, এখন আমরা গরিব মানুষ কিভাবে খাবো এরকম করে? কেজিকে 3-4 টাকা করে বেশি, আমাদের খুব সমস্যা। সিন্ডিকেট করলে বাজার মনিটরিং এর মাধ্যমে জরিমানা আদায় করা হবে বলে জানিয়েছেন হাকিমপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা। যদি আমরা খোঁজ নেব, যদি বেড়ে থাকে আর যদি অবৈধ মজুদ থাকে আমরা সেখানে ব্যবস্থা নেব। প্রয়োজনে আমরা টাস্ক ফোর্সকে জেলা থেকে নিয়ে আসবো এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। ব্যবসায়ীদের দাবি, ভারত থেকে চাল আমদানি বন্ধ করায় দাম বেড়েছে। তবে ধানের ভরা মৌসুমে তাদের এমন দাবি অযৌক্তিক বলছেন সংশ্লিষ্টরা। আব্দুল হামিদ, RTV। বেসরকারি ব্যবস্থাপনায় 17 বছর চালানোর পর সবচেয়ে আয়বর্ধক ও আধুনিক কন্টেইনার টার্মিনালে এই প্রথম নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনা করতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বিভিন্ন যন্ত্রপাতি পরিচালনা ও IT ব্যবস্থাপনায় বন্দরে ব্যয় হবে 42 কোটি টাকা। সাইফুল মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। চট্টগ্রাম বন্দরের বহুল আলোচিত লাভজনক ও আধুনিক নিউমোনিক কন্টেইনার টার্মিনাল NCT, যা চট্টগ্রাম বন্দরের রাজস্ব আয়ের প্রায় অর্ধেক যোগান দেয়। NCT পরিচালনার দায়িত্ব দেশি বিদেশি কোনো প্রতিষ্ঠানকে না দেওয়ার জন্য আন্দোলন করে যাচ্ছিলেন চট্টগ্রাম বন্দর কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ থেকে শুরু করে রাজনৈতিক নেতারাও। 2007 সালে 570 কোটি টাকা খরচ করে নির্মিত হয় 1000 মিটার দৈর্ঘ্যের NCT। প্রায় 2000 কোটি টাকা খরচ করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ অত্যাধুনিক গ্যান্ট্রি ক্রেন স্থাপন করে টার্মিনালে। অপারেটরের দায়িত্ব পায় দেশীয় প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক। প্রথম কয়েক বছর সাইফ পাওয়ারটেক খোলা দরপত্রের মাধ্যমে NCT চালালেও এরপরে বিনা টেন্ডারে বারবার মেয়াদ বাড়িয়ে উন্মুক্ত ক্রয় পদ্ধতিতে কাজ করছে। বন্দর তার যে বর্তমান যে গতি থেকে চলছে সেই গতি থেকে যদি পিছিয়ে যায় তাহলে কিন্তু আমাদের যে জাহাজের টার্ন আরাউন্ড টাইম এবং কর্মর যে আপনার স্পিড সেটা কিন্তু
অনেকটা স্লো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। চট্টগ্রাম বন্দরের মাধ্যমে বছরে ৩২ লাখ কন্টেইনার হ্যান্ডলিং হয়ে থাকে। এর মধ্যে ৪৪% এককভাবে পরিচালনা করা হয় এনসিটি থেকে, যে কারণে বন্দরের 18টি অত্যাধুনিক গ্যান্ট্রি ক্রেনের মধ্যে 14টি স্থাপনা করা হয়েছে এখানে। তখন করতো 1 মিলিয়ন টিউজ কন্টেইনার হ্যান্ডেল হতো, এখন 3 মিলিয়ন টিউজ কন্টেইনার হ্যান্ডেল হয়। এই বিশাল কাজটা যদি আমাদের চট্টগ্রাম বন্দরের কর্মকর্তা কর্মচারীর উপরে দেওয়া হয়, এইটা খুব একটা সুখকর সমাপ্তি ঘটবে না। আমার মনে হয় যে পারফরমেন্স পড়ে যাবে। সম্প্রতি প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এনসিটি টার্মিনালটি পরিচালনার জন্য বিদেশি অপারেটরদের দেওয়ার বিষয়টি উত্থাপন করলে সমালোচনা দেখা দেয়। বিভিন্ন রাজনৈতিক দল এর বিরোধিতা করে এবং বিশেষজ্ঞদের মধ্যেও বিভক্তি দেখা দেয়। এক সময় তো পুরো বন্দরেই চট্টগ্রাম বন্দর নিজস্ব ব্যবস্থাপনায় চালাতো। তো এখনও আমরা সরকারি সিদ্ধান্ত যেভাবে আসে সেভাবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ পরবর্তী পদক্ষেপ নিতে সবসময় প্রস্তুত। টার্মিনাল থেকে বছরে বন্দরের আয় ১,০০০ কোটি টাকারও বেশি। কর্তৃপক্ষ যদি বিদেশি কোম্পানির হাতে তুলে না দিয়ে নিজেরা দক্ষভাবে পরিচালনা করতে পারে, তাহলে সেটি হবে সক্ষমতার বড় প্রমাণ। লামিয়া তানজির মাহমুদ, RTV। নাবিকদের জন্য সরকার হয়রানি মুক্ত ও বৈষম্যহীন পরিবেশ তৈরির চেষ্টা করছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বলেন, এজন্য আইনের যথাযথ প্রয়োগ করতে সরকার বদ্ধপরিকর। বুধবার সন্ধ্যায় রাজধানীর রাওয়া ক্লাবে জাতিসংঘ ঘোষিত ডে অফ সিফেয়ার অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। আইন উপদেষ্টা বলেন, মেরিন সেক্টরে লিঙ্গ বৈষম্য দূর করে সবার জন্য স্বস্তিদায়ক কর্মপরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার। আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজের ক্ষেত্রে নাবিকদের নানাভাবে হয়রানির শিকার হতে হয় এমনটা জানিয়ে তিনি বলেন, অথচ বিশ্বের বাণিজ্যের প্রায় ৯০% পরিবহন হয় সমুদ্রপথে। বাংলাদেশ ক্রিকেট প্রসঙ্গ। টেস্ট মর্যাদা প্রাপ্তির ২৫ বছর পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। এই দীর্ঘ পথ চলায় সাফল্যের চেয়ে ব্যর্থতার গল্পটাই একটু বেশি টাইগারদের। এর পেছনে সঠিক পরিকল্পনার ঘাটতি রয়েছে বলে মনে করেন সাবেক ক্রিকেটাররা। সাদা পোশাকে রজত জয়ন্তীতে প্রাপ্তি অপ্রাপ্তি কথা জানব নাজমুস সাকিবের কাছে। ২০০০ সালের ২৬ জুন আইসিসির ১০ম পূর্ণ সদস্য হিসেবে টেস্ট মর্যাদা পায় বাংলাদেশ। এরপর ঘড়ির কাঁটায় লাল বলের ক্রিকেটে ২৫ বছরে পা রাখে টাইগাররা। তবে এই সময়টা কি বাঘের মতো গর্জন দিতে পেরেছে বাংলাদেশ? পরিসংখ্যান বলছে, এই লম্বা সময়ে বাংলাদেশের টেস্ট ম্যাচ খেলার সুযোগ হয়েছে ১৫২টি, যেখানে জয়ের সংখ্যা মাত্র ২৩টি। ড্র এসেছে ১৮ ম্যাচে, বিপরীতে হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ১১১ বার। অভিজ্ঞতায় ক্রিকেটের অনেক দল থেকে প্রবীণ হলেও পরিপক্কতায় এখনো কেন নবীন বাংলাদেশ? ২০০০ সালে যখন স্টেটাসটা পেল, সেটাই আমার মনে হয় যে আমরা ঠিক সে সময়ে প্রিপেয়ার্ড ছিলাম না। আমার মনে হয় আমরা টেস্ট ক্রিকেটটা পেয়েছি আমাদের জনপ্রিয়তার কারণে, নট দ্যাট যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার ছিল কিংবা আমরা প্রস্তুত ছিলাম। এই ২৫ বছরে যে জিনিসটা আমাদের করা উচিত ছিল, যে প্রথম থেকেই আমাদেরকে অর্গানাইজ ওয়েতে একটা স্ট্রাকচার দাঁড় করানো উচিত ছিল, যেটা আমরা কোনো সময় করতে পারিনি। তবে এই ব্যর্থতার মাঝেই রয়েছে বাংলাদেশের অনেক প্রাপ্তির খবরও। ক্রিকেটের শক্তিশালী দল নিউজিল্যান্ড, ইংল্যান্ড, পাকিস্তানের বিপক্ষেও জয়ের রেকর্ড রয়েছে টাইগারদের। সাদা পোশাকের ক্রিকেটে নিয়মিত সাফল্য পেতে হলে ঘরোয়া কাঠামো সুগঠন করার পরামর্শ বাংলাদেশের প্রথম টেস্ট দলে খেলা স্পিন অলরাউন্ডার মোহাম্মদ রফিকের। যে দৃষ্টিকে যদি আপনি খেলাধুলা না করেন বা আমাদের ডোমেস্টিকে যদি লং সময় না করেন, তাহলে কিন্তু আপনি প্লেয়ার পাবেন না। আপনি যত প্লেয়ারদের আপনার মাঠে ব্যস্ত থাকবেন, তত কিন্তু আপনি ডেভেলপ হবে। তা আমি মনে করি ওই জায়গাটা আমরা অনেক পিছনে আছি। সেই সাথে খেলোয়াড়দের পর্যাপ্ত সুযোগ দেওয়ার কথাও জানান সাবেক এই ক্রিকেটার। ১৫০ আপনার টেস্ট ম্যাচ খেলেছে, আপনি আবার ওই ধরনের চিন্তা করতে গেলে দেখা যায় যে ১৫০ উপরে কিন্তু আমাদের টেস্ট প্লেয়ার হয়ে গেছে, যে আমরা কত সহজভাবে নিয়েছি টেস্টটা। নাজমুস সাকিব, RTV, ঢাকা। এবার নিচ্ছি হাইসেন্স সংবাদ বিরতি, ফিরে আরও থাকছে। রুশ বাহিনীর হয়ে যুদ্ধ করতে গিয়ে নিহত সোহানের মরদেহ ফেরত পাওয়ার আশায় পরিবার, প্রতারক মানব পাচারকারীদের শাস্তি দাবি। এবং পরমাণু কর্মসূচি নিয়ে আগামী সপ্তাহে ইরানের সঙ্গে আলোচনায় বসার ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের, এখনও নিশ্চিত করেনি তেহরান।
সকালে সংবাদ দেখছেন আরটিভিতে, আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। দালালের খপ্পরে পড়ে রাশিয়ায় গিয়ে যুদ্ধে প্রাণ গেল নরসিংদীর যুবক সোহান মিয়ার। অন্য চাকরির প্রতিশ্রুতি দিয়ে তাকে রুশ বাহিনীতে যোদ্ধা হিসেবে কাজে লাগিয়ে দেয় দালাল চক্র। সম্প্রতি মরদেহের ছবি সহ সোহানের মৃত্যুর বিষয়টি তার মাকে জানান সেখানে যুদ্ধরত তার সহকর্মী জাফর। দ্রুত মরদেহ ফেরতের পাশাপাশি জড়িত দালালদের বিচারের দাবি পরিবারের। নরসিংদী থেকে নূরে আলম রনির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। স্বাবলম্বী হতে ঢাকার ড্রিম হোম ট্রাভেলস নামের একটি প্রতিষ্ঠানকে ইউরোপে যাবার জন্য 14 লাখ টাকা দেন নরসিংদীর সোহান মিয়া। সঙ্গে যান বোন জামাই আকরাম হোসেন। প্রথমে ওমরা ভিসা দিয়ে নিয়ে যাওয়া হয় সৌদি আরবে। সেখানে 2 মাস রাখার পর ভ্রমণ ভিসায় গেল বছরের 22 ডিসেম্বর পাঠানো হয় রাশিয়ায়। কথা ছিল পরিচ্ছন্ন কর্মী হিসেবে কাজ করবেন তিনি। স্বপ্ন বুনছিলেন বিপুল অর্থ আয়ের। তবে দালালদের খপ্পরে পড়ে সে স্বপ্ন পরিণত হয় দুঃস্বপ্নে। রাশিয়ার হয়ে যুদ্ধে পাঠানো হয় তাকে। বোন জামাই আকরাম হোসেন পালিয়ে আসলেও পালাতে পারেননি সোহান। গত 21 জুন সহযোদ্ধা জাফরের মাধ্যমে সোহানের মৃত্যুর খবর পায় পরিবার। প্রথম তো সে গেছে বলছে রাশিয়া যাওয়ার জন্য, তো রাশিয়া তো গেছে, তার যুদ্ধের কথা বলে আসছে না, তারা নিচ্ছে ক্লিনের বিষয়, এখানে ক্লিনের কাজ করব। তারপর নেওয়ার পরে তারা দিছে যুদ্ধের মেয়েতে। অনেক কষ্ট করে মারা গেছে, আনতে পারলাম না। এখন আমরা তার মরদেহটা সে আসতে পারলে আমাদের মনে সান্ত্বনা হইতো। জাফর ভাই পরে খবরটা পাঠাইছে আমার কাছে, আমার মোবাইলটা ভয়েস দিছে, ভাবি সোহান ভাই আর নাই, আমার বাচ্চাটা একবারে এতিম হয়ে গেছে। সরকারের কাছে একটাই দাবি, আমার স্বামীটারে যেন লাশটা দেশে ফিরিয়ে আনে, অন্তত পক্ষে আমরা লাশটা দেখতে পারি। এই দালালের দৃষ্টান্তমূলক শাস্তি জনসম্মুখে যাতে হয়। শোকাহত পরিবারটির পাশে থাকার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের যে কর্তৃপক্ষ আছেন তাদেরকে অবগত করব এবং এই ক্ষেত্রে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। মাত্র 2 বছর আগে সংসার জীবনে পা দিয়েছিলেন সোহান। রয়েছে 1.5 বছরের শিশু সন্তান। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির এমন মৃত্যু মেনে নিতে পারছেন না স্বজনরা। দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনতে মন্ত্রণালয়ের সহযোগিতা চান তারা। আব্দুল হামিদ, আরটিভি। আন্তর্জাতিক প্রসঙ্গ। আগামী সপ্তাহে পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র আলোচনায় বসবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর শীর্ষ সম্মেলন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। ইরান ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র নির্মাণ থেকে বিরত থাকবে বলেও এ সময় আশাবাদ ব্যক্ত করেন ট্রাম্প। আলোচনায় ইরানের সঙ্গে কোনো চুক্তি স্বাক্ষরিত হবে কিনা এ বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি তিনি। তবে ইরান এখনও আলোচনার বিষয়টি নিশ্চিত করেনি। এদিকে টানা 12 দিন ধরে চলা ইরান ইসরায়েল সংঘাতে ইরানে অন্তত 627 জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। গাজায় হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী। উপত্যকাটিতে নতুন করে চালানো ইসরায়েলি হামলায় একদিনে নিহত হয়েছে অন্তত 80 ফিলিস্তিনি। আহতের সংখ্যা 400 ছাড়িয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে তথ্যটি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম আল জাজিরা। এদিকে দখলকৃত পশ্চিম তীরের নাবলুস শহরে অভিযান চালিয়ে অন্তত 14 ফিলিস্তিনকে গ্রেফতার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এদের মধ্যে একজন সাংবাদিকও রয়েছে। গাজায় সামরিক অভিযান চালুর পর এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 56,156 জনে। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।